ধন্যবাদ। বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের আজকের এই বৃষ্টি স্নাত দুপুরে সবাইকে সুস্বাগতম। আমাদের এই প্রাণের সংগঠন, যার হাত ধরে আমাদের এই সংগঠন তার যাত্রা শুরু করেছে, আমাদের শ্রদ্ধেয় সংগঠক, যাকে কোনো বিশেষণে বিশেষায়িত করার প্রয়োজন নেই, জনাব দয়াল মুদাসসির হোসেন শফিক মহোদয়, আমাদের শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় ম্যাডাম আনোয়ারা জীবন নাহার, এবং যিনি আমাদেরকে সবসময় প্রেরণা দেন, আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার, অনুসন্ধান করার, চিন্তা করার প্রেরণা যোগান, তিনি বাংলার শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আজহারুল ইসলাম হিরো মহোদয়, যার সান্নিধ্যে আমরা কিছুটা হলেও লেখালেখি করতে পারছি। এই জন্য আমরা আজীবন তার প্রতি কৃতজ্ঞ। এখানে আমরা আজকে যে বইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমি বইটা পড়েছি। তো আমি একটু আমাদের যে লোক সাহিত্য, আমাদের এই যে লোক সংস্কৃতি বিষয়টা একটু আমি বলতে চাচ্ছি। লোক সংস্কৃতি বিষয়টা আসলে কি? লোক, আমি যেটা পড়ে বুঝলাম, লোক মানে হচ্ছে কোনো লোক না, এটা কোনো সুসংহত জনগোষ্ঠী। এবং এই সুসংহত জনগোষ্ঠী যখন তাদের ভাব, তাদের উৎসব, ভাষা, তাদের দৈনন্দিন জীবন যখন একইভাবে আন্দোলিত হয়, প্রবাহিত হয়, তখন সেটা লোক। এবং তারা যে জীবনাচরণগুলো করে সেটা হচ্ছে তাদের সংস্কৃতি। আমরা যদি সভ্যতাকে বলি, যে সভ্যতা কি? সভ্যতা হচ্ছে সিভিলিটি। আমরা সিভিল সোসাইটি হিসেবে দাবি করি। আমরা কেন সিভিল? আমাদের মধ্যে কিন্তু দুটা গুণ আছে। আমাদের যে সম্মানিত ইসলামিক স্কলার অধ্যক্ষ মহোদয় সুন্দরভাবে বলেছেন, হরমোনের কথা বলেছেন। হ্যাঁ, আমাদের দুইটা হরমোন আছে সবচেয়ে প্রকট, যেটা হচ্ছে যে নেগেটিভ এবং পজিটিভ। তো উনি বলছেন যে আমরা তাহলে কি ছিলাম? আমরা তো গুহায় ছিলাম। আমাদেরকে জন্ম দেওয়া হয়েছিল আমরা ওই হাজার হাজার বছর আগে। আমরা এখন সভ্য হিসেবে নিজেদেরকে দাবি করি। আমরা শিক্ষা গ্রহণ করেছি, আমরা শিক্ষার মাধ্যমে নিজেকে উদ্দীপ্ত করার, নিজেকে সভ্য করার প্রেরণা পেয়েছি, মানুষের সান্নিধ্যে এসেছি। তো এই যে সভ্যতা একটা বিশাল বিষয়। এই যে সভ্যতার বিকাশ, সেই সভ্যতা যদি একটা গাছ হয়, আর ফুল হচ্ছে তার সংস্কৃতি। অর্থাৎ একটা গাছ সে সময় পূর্ণতা পাবে এবং সে তার বীজ, ফুলের মাধ্যমে কিন্তু বীজ বংশ পরম্পরায় যুগের পর যুগ প্রবাহিত হয়। তো ফুলবিহীন কিন্তু সভ্যতা হয় না। তো ফুল হচ্ছে একটি গাছের শ্রেষ্ঠ অংশ। সেই হিসেবে আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের ফুলের মতো, আর সভ্যতা হচ্ছে সেই গাছটা। আর আমাদের যে লোক সংস্কৃতি, এটা আমরা যদি চিন্তা করি, যে আজকে থেকে চর্যাপদের কথা চিন্তা করেন, চর্যাপদটাই কিন্তু আমাদের লোক সংস্কৃতির আদিম যে পুস্তক। এই চর্যাপদে কিন্তু আমরা দেখবেন যে কিছু আলো আধারী ভাষা, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। অর্থাৎ আমরা হাজার হাজার বছর আগে কেমন ছিলাম। এখানে যারা পদকর্তা ছিলেন, যারা পদ রচনা করেছিলেন, যেমন কান্নপা ছিল, লুইপা ছিল, শবর দত্ত ছিল, বুসুকুপা ছিল, মুনি দত্ত ছিল। এই যে পা অর্থাৎ পদ রচনা করেছেন বলে তাদের নামের পেছনে কিন্তু পা শব্দটা ব্যবহার করা হয়েছে, যেটা এখন আমরা পদ হিসেবে বা এখন পংক্তি হিসেবে আমরা আরো মডারেট করছি। এটা কিন্তু প্রবাহমান নদীর মতো, যে প্রবাহটা শুরু হয়েছে, যে আমরা যদি তিব্বত বা আমরা হুয়াংহু, মিসিসিপি, এখানে জাপানের একটা সংস্কৃতি আছে, লোক সংস্কৃতি আছে, আফ্রিকার লোক সংস্কৃতি আছে, এবং সারা পৃথিবীর নিজস্ব ফোকলোর আছে এবং ফোকলোর সোসাইটি আছে। তো আমাদের জাপানের ফোকলোর কিন্তু অনেক বেশি সমৃদ্ধ। তো সেই হিসেবে আমাদের ফোকলোর হিসেবে কাজ করেছেন
যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, ডক্টর দীনেশচন্দ্র সেন, এবং আরো ফখরুল হিসেবে কাজ করেছেন আমাদের জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যার নামটা আমরা খুব কমই উচ্চারণ করি। তো আমাদের এই উপমহাদেশে সবচেয়ে বড় কাজটা ওনারা করে গেছেন। তো আমরা যদি চর্যাপদের যে পদগুলা দেখি, যে ওটা হয়তো আলো আধারী ভাষা ছিল, মিশ্রভাবে ছিল, সেটা পাঠ উদ্ধার করার জন্য আমাদের যাদের হরপ্রসাদ শাস্ত্রী যদি সেটা আমাদের উদ্ধার না করতো, তাহলে হয়তো আমরা ওই লোক সংস্কৃতির যে আদিম যুগ, মানুষ পাহাড়ের উপরে থাকতো, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। হ্যাঁ, তারপরে আসলো আমাদের বসন্ত রঞ্জন রয়ের কাব্যগ্রন্থ আসলো, শ্রীকৃষ্ণ কীর্তন আসলো, মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য, এগুলো কিন্তু আমাদের লোক সংস্কৃতির অংশ। তো এই যে লোক সংস্কৃতি, এখানে দেবী কল্পনা করে কিছু লিখলেও কিন্তু এগুলো মানুষের জীবনই ছিল মূলত। এই যে আমরা বলি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঈশ্বরী পাটনির কথা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তার মানে বোঝা যায় যে আদিম মানুষ, মানে প্রাচীন মধ্যযুগের মানুষ কিন্তু তার সন্তানকে এই আশীর্বাদটাই করতেন যে আমার সন্তানটা যেন সারা জীবন ভালো থাকে, দুধে ভাতে থাকে। তো এই যে লোক সংস্কৃতির যে বিভিন্ন ধারা, এইখানে কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, দীনেশচন্দ্র সেন, ওইখানে কিছু কথা আছে। যেমন আমরা এই কাকার বইতেও আমরা পেয়েছি বিভিন্ন প্রবাদ, প্রবচন, খনার বচন, যেমন কলা রুইয়ে নাকে নাকে টোপা, তাতেই কাপড় তাতেই ভাত। কলা গাছের পাতা কাটলে কিন্তু সেটার কলা ছোট হয়ে যাবে, এটি প্রত্যেকটার গুরুত্ব ছিল। তো এই যে বিষয়গুলো, এইগুলো আমাদের এই বইটাতেও আসছে। প্রাচীন লোক সংস্কৃতির যে ইতিবৃত্ত, তালুকদার সারোয়ার জাহান আরিফিন। এবং আমরা যদি বলি যে আমাদের কিন্তু এটাকে অনেক নেগলেক্টেড করা হয়েছে এক সময়, আমাদের যে লোক সংস্কৃতিকে বলা হতো এটা বটতলা সাহিত্য, মানে দ্যাট ইজ ইনফিরিয়র টু এনি আদার লিটারেচার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যত লিটারেচার আছে, আপনারা জানেন ইংরেজি লিটারেচার অনেক বেশি সমৃদ্ধ। তো তারা যেহেতু সারা পৃথিবী ঘুরছে, আমি কিছুদিন আগে রাহুল সাংকীর্তনের একটা বই পড়লাম, বইটার নাম ছিল যে ভবঘুরে শাস্ত্র। তো এটার মেন জিনিসটা কি? কারণ ইংরেজরা এত পৃথিবী চষে বেড়াইছে, এক্সপ্লোর করেছে, তারা কিন্তু অনেক জিনিস তাদের সাহিত্যে নিয়ে নিয়েছে, যেটা প্যাটেন্ট আমাদের না, হয়তো আমাদের ছিল কিন্তু এটা আমরা দাবি করতে পারি না, কারণ এই প্যাটেন্ট আমরা আমাদের নিয়ে গেছি। তো এইখানে লোক সাংকীর্তন বলছেন যে আসলে আমরা ভবঘুরে হইতে পারি না বাঙালিরা, যদি হইতে পারতাম, ভারতবর্ষের যারা যদি চষে বেড়াতে পারতাম, হয়তো অস্ট্রেলিয়াটাও আমাদের হইতো, জাপানও আমাদের হইতো। কারণ হাত না হাঁটলে, পৃথিবী না ঘুরলে সেটাকে বোঝাও যায় না, সেটাকে দখলও করা যায় না। তো এইখানে এটা আমি লোক সংস্কৃতির যে বিষয়টা, এটা আসলে ওই আমার সাংকীর্তনের কথা অনেক মিল আছে, যে প্রবাহটাকে যদি আমরা বিস্তৃত করতে পারতাম। তো আমাদের যে লোক সংস্কৃতি, আপনারা জানেন এটাকে বটতলার পুঁতি বলে অনেক সময় এটাকে অবজ্ঞা করা হইতো। তো এইখানে এই সাধারণ মানুষের যে কথা, সাধারণ মানুষের যে জীবনধারা, সেটা কিন্তু লিখিত কোনো রূপ ছিল না, শুধুমাত্র মানুষের মুখে মুখে সেগুলো লিপিবদ্ধ হতো না, শুধু মুখে মুখে বলা হতো। তো এখানে যে সহজ ভাষা ছিল, আমাদের এই যে আরিফিন কাকার যে বইটা আছে, এটার ভাষা কিন্তু অনেক সহজ, যে কেউ সেটা পড়তে পারে। এবং আঞ্চলিক ভাষার যে ব্যবহার, এই বইটার মধ্যে আমি লক্ষ্য করলাম আঞ্চলিক ভাষার ব্যবহার একটা অভিধান ছোট করে দেওয়া আছে, এটা অনেক বেশি চমৎকার। এবং এখানে কিছু ইংরেজি প্রবাদও আছে, যদিও প্রিন্টিং মিস্টেক আছে অনেক জায়গায়। আমার মনে হয় কাকা অন্য সময় হলে এটাকে আইটু করতে পারবে। আমি কিছু জায়গায় আইডেন্টিফাই করেছি এটি প্রিন্টিং মিস্টেক আছে, আর না হলে বইটা মোটামুটি অনেক বিষয় এখানে ছোট করে হলেও স্থান পেয়েছে। তো সেই হিসেবে আমরা এই যে বই, এই আমাদের এই অঞ্চলের মানুষের যে প্রাচীন যে জীবন ধারা, সেটাকে যে আজকে আমরা এই পর্যায়ে আসলাম, আমাদের পূর্বপুরুষ কিভাবে চলতো, তাদের লোক সংস্কৃতিটা কেমন ছিল, তাদের জীবন ধারাটা কেমন ছিল, আমরা এই বইটার মাধ্যমে কিন্তু জানতে পারছি। তো আমি মনে করি এটা একটা দুরূহ কাজ, গ্রামীণ লোক সংস্কৃতির
যে ইতিবৃত্ত, এটা অনেক সহজ কাজ নয়। আমি এই গ্রামীণ লোক সংস্কৃতির ইতিবৃত্ত পড়তে গিয়ে এখানে কিছু ছবি তিনি অ্যাড করেছেন, যে ছবিগুলো অত্যন্ত স্মারক বহন করে। আপনারা জানেন যে লোক সংস্কৃতিতে কিন্তু আপনার স্মারকগুলো কিন্তু একটা দলিলের মতো থাকে। যেমন যেমন দেখবেন আমাদের ইংরেজদের কিন্তু একটা ক্রিস ক্রস আছে, এটা দিয়ে তারা একটা কিছু মেনশন করে। আমাদের স্বস্তিকা আছে, আমাদের ওমেরটা আছে, এটা কিন্তু এটা বিভিন্ন হরফ আছে যেগুলো কিন্তু এটা লোক সংস্কৃতির একটা অংশ। সেই হিসেবে আমি আমি ওইখানে বিভিন্ন স্মারক তিনি উল্লেখ করেছেন। এবং গ্রামীণ যে প্রবাদ গুলো আছে, অনেক প্রবাদ আছে যে যেগুলো অনেক মিষ্টি। এবং গ্রাম বাংলার চিঠি সংস্কৃতি, ভালোবাসাটা কেমন করে হতো, প্রলয়ের যে বিভিন্ন প্রক্রিয়া ছিল, এবং গ্রামীণ লোক সংস্কৃতির যে এই খেলাধুলা, এবং গ্রামীণ যে কিচ্ছা কল্পকাহিনী, এবং দাদিরা কিভাবে কিচ্ছা কাহিনী বলতো। তো আমার মনে হয় যে এখানে আমাদের আরো কিছু জিনিস ছিল, কাকাকে আমরা বলবো যে আমাদের হিন্দুয়ানি রীতিতে কিছু লোক সংস্কৃতিও আছে, সেটাকে অন্য সময় আরেকটু অ্যাড করার জন্য আমি বলবো, যখন এটা এডিশন হয় এটা আমাদের আমাদের লোক সংস্কৃতি গুলাও আরেকটু স্থান পাবে আমরা আশা করি। এবং বাটি বাংলার পিঠা সংস্কৃতিতে আমাদের এই যে বিভিন্ন ধরনের যে সংক্রান্তি গুলা ছিল, এগুলো কাকা এখানে উল্লেখ করবেন, চৈত্র সংক্রান্তিটা উল্লেখ করবেন, এবং যে 12টা সংক্রান্তি ছিল এই সংক্রান্তি গুলো নিয়ে আসবেন। আর ওই চড়ক পূজা আছে আমাদের, এবং আমাদের যে যে ক্ষেতের বত্ত বলে বা ক্ষেতের অগ্রহায়ণ মাসে কিভাবে করা হইতো, এগুলো আপনি আনবেন, আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। আর কি বলবো, যে আমরা আসলে খুব ভাগ্যবান, যে আমরা আরো ভাগ্যবান হইতাম আমাদের সামনে যে দুইজন মহিরূপ বসে আছেন, তাদের বয়স যদি আরো কম হইতো আমরা আরো বেশি পেতাম। তারপরে তাদের দীর্ঘায়ু কামনা করি, যেন আমরা আমাদের পথ চলা যেন আরো সুগম করতে পারে ওনারা, আমাদেরকে যেন আরো পথ তৈরি করতে পারে ওনারা, আমাদের পায়োনিয়ার। এখানে এই যে আমাদের সামনে বসে আছেন আমাদের যা জলজন্ত কিংবদন্তি আমাদের রাখাল বিশ্বাস, আমরা চাই উনি যেন নিজে যেন সেন্ট্রালাইজ না হয়, আমাদেরকেও যেন সুযোগ দেন যে ওনার সাথে কাজ করার জন্য, এবং আমাদের পথ তৈরি করার জন্য উনি আমাদেরকে পরামর্শ এবং অনুপ্রেরণা দেন। সেই আশাবাদ ব্যক্ত করে, এবং যারা আমার এই ক্ষুদ্র কথা শুনছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমাদের এই সংগঠন দীর্ঘায়ু লাভ করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকে। এবং আরেকটা জিনিস ভুলে গেছি, যেখানে আমাদের কবি হওয়ার পেছনে যে যাদের ভূমিকা আছে, সেই সংগঠন সাহিত্য চর্চা সাহিত্য আড্ডা, এটা আমাদের জীবন ভাই আমার কবিতা বা আমাদের কবিতা তার সাময়িকীতে স্থান দেন, সবসময় অনুপ্রাণিত করেন। গতকাল আমরা গিয়েছিলাম, একদম চমৎকার ভাবে আমাদেরকে তিনি আপ্যায়িত করেছেন এবং সম্মানিত করেছেন। সেজন্য চর্চা সাহিত্য কেন্দ্রের যে সমন্বয়ক আমাদের ছড়াকার দেশ টিভির জেলা প্রতিনিধি জনাব রহমান জীবনের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং এই যে দূর থেকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদের রাখাল বিশ্বাস এবং জীবন রহমান আমাদের এখানে এই অনুষ্ঠানটিকে অলংকৃত করার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে সবার প্রতি শুভকামনা, আপনারা ভালো থাকবেন, আমাদেরকেও ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।